আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে। আমি আগের ভিডিওতে মূলত এই মাটি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সমস্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকে আমাদের কাজ হবে মূলত অনুশীলনী অর্থাৎ মাটি অধ্যায়ে যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, আমাদেরকে এখানে 1 নম্বরে কি বলতেছে, যে শূন্য স্থান পূরণ করো। তাহলে কি বলতেছে যে ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। তার মানে কি, মাটি হচ্ছে মূলত পৃথিবীর উপরিভাগের কি নরম আবরণ। 2 নম্বরে কি বলতেছে, যে মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি কি হয়। তার মানে কি, মাটি নিশ্চয়ই কি হবে, দূষিত হয়। তারপরে দেখো 3 নম্বরে কি বলতেছে, যে কম্পোস্ট একটি কি বলতো, অবশ্যই কি সার, জৈব সার। তাহলে আশা করি তোমরা এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারবা। এবার দেখো সঠিক উত্তরে কি দাও, টিক চিহ্ন দাও। তাহলে মাটি দূষণের কারণ কি, এই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। তাহলে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়, তার মানে আমরা যদি যে ফসল আবর্তন করি তাহলে আমরা কি করতে পারবো, মাটির উর্বরতা বজায় রাখতে পারবো। তার মানে কি, একই জমিতে একই ফসল না করে ভিন্ন ভিন্ন ফসল কি চাষ করাকে আমরা কি বলি, ফসল আবর্তন। আর এইভাবে আমরা মাটির কি করতে পারি, উর্বরতাকে বজায় রাখতে পারি। এবার 3 নম্বরে কি বলতেছে, দেখো তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তাহলে 1 নম্বরে কি বলতেছে, যে আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার লিখো। তো চলো আমরা 5টা ব্যবহার দেখি, যে কোথায় কোথায় আমরা মাটি ব্যবহার করি। তাহলে আমাদের জীবনে কি মাটির 5টি ব্যবহার হলো, যে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মাটি ব্যবহৃত হয়। 2 নম্বরে আমরা কি বলতে পারি, যে বসবাসের জন্য মাটির উপর ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করা হয়। তারপরে 3 নম্বরে আমরা কি বলতে পারি বলতো, যে ইট বা কংক্রিটের তৈরিতে মাটি ব্যবহার করা হয়। 4 নম্বরে বিভিন্ন ফসল অর্থাৎ বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতেই মাটি ব্যবহৃত হয়। 5 নম্বরে বলতে পারি, যে ময়লা আবর্জনা ফেলার জন্য ভাগাড় তৈরিতে মূলত কি করা হয়, মাটি ব্যবহার করা হয়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 2 নম্বরের প্রশ্নটা আমাদের কি বলতেছে, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন হয়। তাহলে আমরা কি বলতে পারবো বলতো, যে উদ্ভিদ বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন হবে, যেমন উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য, পানি, আলো ও মাটির মূলত কি হয়, প্রয়োজন হয়। এবার তারপরে 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলতেছে, যে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি। তাহলে আমরা উপায়গুলো কি কি বলতে পারবো, যে মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো, যেমন মাটিতে নিয়মিত কি করতে হবে, সার ব্যবহার করতে হবে। তারপরে 2 নম্বরে বলতে পারি, যে জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা হয়। এবং 3 নম্বর, যে সিম জাতীয় উদ্ভিদের চারা কি করতে হবে, চাষ করতে হবে। তাহলেই মূলত আমরা কি করতে পারবো, এই মাটির উর্বরতা বজায় রাখতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের 4 নম্বরে কি ছিল, যে বর্ণনামূলক প্রশ্ন ছিল। তাহলে প্রথমটা কি ছিল, যে কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি তা বর্ণনা করো। তো চলো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। তার মানে কি উত্তর বলতে পারি, দেখো তো, যে আমরা বিভিন্ন উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি, যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে, তারপর শিল্প কারখানা ও হাসপাতালের বজ্র মাটিতে না ফেলে শোধন করার মাধ্যমে, তারপরে জিনিসপত্রের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার ও রিসাইকেল করার মাধ্যমে। 4 নম্বরে বলতে পারি, যে জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার কি করতে পারি, ব্যবহারের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। এবং 5 নম্বরে আমরা কি বলতে পারি, যে বনভূমি সংরক্ষণ করার মাধ্যমে কি করতে পারি, আমরা মাটি দূষণ রোধ করতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 2 নম্বরে কি বলতেছে, যে জীবনের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করতে পারি, যে বেঁচে থাকার জন্য বা জীবের বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান হলো মূলত হচ্ছে কি, মাটি। আর এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী তথা জীবের আবাসস্থল। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। আর প্রত্যক্ষ পরোক্ষভাবে মাটি জীবকে কি করে, খাদ্য সরবরাহ করে। তার মানে কি, প্রত্যেকটা জীবেরই মূলত হচ্ছে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হবে, খাদ্যের প্রয়োজন হবে। আর এই খাদ্যগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কই থেকে আসে, এই মাটি থেকেই মূলত আসে। যেমন দেখো, যে মাটি থেকে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ জন্মে, আর প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে মূলত কি করে, গ্রহণ করে। তাছাড়া নানাবিধ কাজে মানুষ মাটি ব্যবহার করে, যেমন কৃষি কাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে, আবর্জনা ফেলার স্থানে,
ইত্যাদি হিসাবে মূলত কি মাটি ব্যবহার অত্যন্ত জরুরি। তাহলে এই সকল কারণেই মূলত হচ্ছে মাটি জীবের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার 3 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে যে মাটি কিভাবে সংরক্ষণ করা যায়, অর্থাৎ এই উপায়গুলো আমাকে এখন বলতে হবে। তাহলে আমরা এই উত্তরে কি বলতে পারি যে মাটি সংরক্ষণ বলতে বোঝায় যে মাটি ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। তার নিম্নলিখিত উপায়ে মাটি সংরক্ষণ করা যায়। যেমন 1 নম্বরে বলতে পারি কি যে বনভূমি ধ্বংস না করে। তাহলে বনভূমি যদি ধ্বংস না করি তাহলে আমরা মাটিকে কি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। 2 নম্বর বলতে পারি যে পতিত জমিতে ঘাস লাগিয়ে বা বনায়ন সৃষ্টি করে। 3 নম্বর বলতে পারি যে ধীর গতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। 4 নম্বর কি বলতে পারি যে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে আমরা কি করতে পারি, মাটিকে সংরক্ষণ করতে পারি। তাই তো, এই যে কিভাবে সংরক্ষণ করতে বলছে। তারপরে আমরা 5 নম্বরে কি বলতে পারি যে প্লাস্টিকের খেলনা, ব্যাগ, পলিথিন মাটিতে না ফেলে আমরা কি করবো, একটা নির্দিষ্ট স্থানে ফেলবো। অর্থাৎ এই সকল পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করতে পারবো, এই মাটির উর্বরতা বজায় রাখতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ মাটিকে আমরা কি করতে পারবো, এই সংরক্ষণ করতে পারবো। এবার দেখো তারপরে আমাদেরকে 5 নম্বরে কি বলতেছে যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ কি করতে হবে, মিল করতে হবে। তাহলে মাটি দূষণের কারণ কি, যে ফসল আবর্তন অবশ্যই না, প্রকৃতির ধ্বংস সাধন অবশ্যই না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, হ্যাঁ তার মানে কি, তাহলে আমরা মাটি দূষণের কারণ হিসেবে কি বলতে পারি বলতো, যেখানে সেখানে কি করা, এই যে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে আমরা কি করতে পারি, এই মাটি দূষিত করতে পারি। তাহলে হচ্ছে মাটি দূষণ রোধ, তাহলে কি করতে হবে, এই যে নির্দিষ্ট স্থানে আমাদেরকে কি করতে হবে বলতো, এই নির্দিষ্ট স্থানে যদি আমরা এই আবর্জনাগুলো ফেলি তাহলে আমরা কি করতে পারবো, এই মাটিকে দূষণ রোধ করতে পারবো। তারপরে মাটির উর্বরতা আমরা কিভাবে বৃদ্ধি করি, যে ফসল আবর্তনের মাধ্যমে আমরা কি করি, মাটির উর্বরতা বৃদ্ধি করি। তার মানে এর সাথে কার হবে এখানে। তারপরে এই যে মাটি দূষণের ফলাফল কি, তাহলে প্রকৃতি কি হয়ে যায়, ধ্বংস সাধন করে। তার মানে কি এর সাথে কার হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এটাকে মিলকরণ করবা। তাহলে দেখো আমাদের পরবর্তী অধ্যায় মূলত হচ্ছে খাদ্য, অর্থাৎ 4র্থ অধ্যায় খাদ্য নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।